একটি গান, একটি স্মৃতি, আর হারিয়ে যাওয়া যৌবনের দরজা। স্বাগতম গল্পের আয়নাতে। এখানে আমরা শুধু গল্প বলি না, গল্পের আয়নায় খুঁজে দেখি আমাদের নিজের জীবনকে। কারণ কিছু গল্প শুধু পড়ার জন্য নয়, সেগুলো অনুভব করার জন্য। আজ আমরা এমন একটি উপন্যাসের সামনে দাঁড়িয়েছি যা প্রেমের গল্প হলেও আসলে প্রেমের গল্প নয়। এটি বড় হওয়ার গল্প, হারিয়ে যাওয়ার গল্প, স্মৃতির ভেতর আটকে থাকার গল্প এবং এমন এক নিঃসঙ্গতার গল্প যা কখনো কখনো হাজার মানুষের ভিড়েও একজন মানুষকে একা করে দেয়। আজকের গল্প নরওয়েজিয়ান উড। একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আপনার কি কখনো এমন হয়েছে, হঠাৎ কোনো পুরনো গান শুনে মনে হয়েছে সময় যেন থেমে গেছে? এক মুহূর্তের জন্য আপনি আর বর্তমানের মানুষ নন। আপনি ফিরে গেছেন বহু বছর আগের সেই বিকেলে, যেখানে কেউ আপনার হাত ধরেছিল, কেউ বিদায় না বলেই চলে গিয়েছিল, কিংবা এমন কেউ ছিল যার কথা আপনি ভুলে গেছেন ভেবেছিলেন, কিন্তু একটি সুরই তাকে আবার জীবন্ত করে তুলল। আমাদের মস্তিষ্ক বড় অদ্ভুত। সে তারিখ ভুলে যায়, মুখ ভুলে যায়, কিন্তু অনুভূতি ভুলে যায় না। কখনো একটি গন্ধ, কখনো একটি বৃষ্টির শব্দ, আবার কখনো একটি গান আমাদের এমন এক দরজা খুলে দেয় যেটি আমরা নিজেরাই বহু বছর আগে বন্ধ করে রেখেছিলাম। এই গল্পের শুরু ঠিক সেখান থেকেই। একজন মধ্যবয়স্ক মানুষ বিমানে বসে আছেন, সবকিছুই স্বাভাবিক। হঠাৎ বিমানের স্পিকারে একটি পুরনো গান বাজতে শুরু করল, নরওয়েজিয়ান উড। মাত্র কয়েকটি সুর, কিন্তু সেই সুর যেন তার বুকের ভেতর চাপা পড়ে থাকা বহু বছরের স্মৃতিকে জাগিয়ে তুলল। তার চোখের সামনে বর্তমান পৃথিবী মিলিয়ে যেতে লাগল। তিনি ফিরে গেলেন প্রায় ২০ বছর আগের টোকিওতে, যেখানে তিনি ছিলেন এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর সেখানে ছিল দুটি মুখ, দুটি ভিন্ন জীবন, দুটি ভিন্ন ধরনের ভালোবাসা। এই মানুষটির নাম তোরু ওয়াতানাবে। তোরু এমন একজন মানুষ যিনি খুব বেশি কথা বলেন না। তিনি মানুষের ভিড়ে থাকেন, কিন্তু ভিড়ের অংশ হয়ে উঠতে পারেন না। তিনি নিজের অনুভূতি বুকের গভীরে লুকিয়ে রাখেন। তার চারপাশের পৃথিবী যত দ্রুত বদলায়, তিনি তত বেশি নিজের ভেতরে ডুবে যেতে থাকেন। কিন্তু তোরু সবসময় এমন ছিলেন না। একসময় তার জীবনেও আলো ছিল, আর সেই আলোর নাম ছিল কিজুকি। কিজুকি ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। তাদের বন্ধুত্ব এতটাই স্বাভাবিক ছিল যে আলাদা করে কিছু বলার দরকার পড়ত না। তারা একে অপরকে বুঝত, হাসত, ঘুরত। আর তাদের সঙ্গে ছিল আরেকজন, নাওকো। শান্ত, কোমল, সংবেদনশীল একটি মেয়ে। তিনজনের ছোট্ট পৃথিবী যেন সম্পূর্ণ ছিল। এমন পৃথিবীকে দেখে মনে হয় এখানে কোনো ঝড় আসবে না। কিন্তু জীবনের সবচেয়ে বড় ঝড়গুলো কখনো আকাশে মেঘ জমার আগাম খবর দেয় না। একদিন কোনো পূর্বাভাস ছাড়াই কিজুকি নিজের জীবন শেষ করে দেয়। কোনো ব্যাখ্যা নেই, কোনো চিঠি নেই, কোনো শেষ কথা নেই, শুধু এক গভীর নীরবতা। আর সেই নীরবতা ভেঙে দেয় তিনজনের পৃথিবী। মৃত্যু কখনো শুধু একজন মানুষকে নিয়ে যায় না, সে সঙ্গে করে নিয়ে যায় বহু অসমাপ্ত কথা, অসংখ্য সম্ভাবনা। আর যারা বেঁচে থাকে তাদের ভেতরে রেখে যায় এমন এক প্রশ্ন, আমি কি কিছু করতে পারতাম? তরুও সেই প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন, নাওকোও খুঁজতে থাকেন। কিন্তু কিছু প্রশ্নের উত্তর পৃথিবীতে নেই, কিছু ক্ষত সময়েও শুকায় না। কিজুকির মৃত্যুর পর তরু বুঝতে পারেন, মানুষ মারা গেলে শুধু মানুষটিই হারিয়ে যায় না, তার সঙ্গে হারিয়ে যায় আমাদের নিজেরও একটা অংশ। তারপর শুরু হয় বিশ্ববিদ্যালয়ের জীবন। নতুন শহর, নতুন মানুষ, নতুন রাস্তা। কিন্তু নতুন জীবন মানেই নতুন মন নয়। তরুর ভেতরে তখনও কিজুকির অনুপস্থিতি রয়ে গেছে। আর ঠিক তখনই অনেক দিন পর আবার তার দেখা হয় নাওকোর সঙ্গে। তারা হাঁটতে শুরু করে টোকিওর রাস্তায়, দীর্ঘ সময় ধরে, অনেক দূর। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা খুব কম কথা বলে। কারণ কিছু মানুষ আছে যাদের সঙ্গে নীরবতাই সবচেয়ে বড় ভাষা। তাদের হাঁটার মধ্যে প্রেম ছিল কি? হয়তো ছিল, হয়তো ছিল না। হয়তো সেটা ছিল দুই ভাঙা মানুষের একে অপরকে ধরে রাখার চেষ্টা। কিন্তু একটি বিষয় স্পষ্ট, দুজনেই একই শোক বয়ে বেড়াচ্ছিল,
একজন একই মানুষকে হারানোর শোক, আর সেই শোকই ধীরে ধীরে তাদের কাছাকাছি এনে দিচ্ছিল। কিন্তু এখানেই লুকিয়ে ছিল আরেকটি বিপদ। কারণ কখনো কখনো আমরা একজন মানুষকে ভালোবাসি না, আমরা ভালোবাসি সেই স্মৃতিটাকে যা আমাদের দুজনকে একসঙ্গে বেঁধে রেখেছে। আর তখন প্রশ্ন ওঠে, এটা কি সত্যিকারের ভালোবাসা, নাকি শুধু একাকিত্বের আশ্রয়? এই প্রশ্নের উত্তরই ধীরে ধীরে বদলে দেবে তরুর পুরো জীবন। আর সেই উত্তরের পথে অপেক্ষা করছে আরও গভীর অন্ধকার, আরও কঠিন সিদ্ধান্ত, আর এমন কিছু মানুষ যারা তাকে শেখাবে বেঁচে থাকা আর সত্যিকার অর্থে জীবনকে গ্রহণ করা এক জিনিস নয়। পরবর্তী পর্বে আমরা দেখব কিজুকের মৃত্যুর পর নাওকোর ভেতরে কি ভাঙতে শুরু করেছিল, কেন তরুর সঙ্গে তার সম্পর্ক যত গভীর হচ্ছিল ততই সে বাস্তব জীবন থেকে দূরে সরে যাচ্ছিল, আর কিভাবে একটি অসমাপ্ত ভালোবাসা ধীরে ধীরে পরিণত হয়েছিল নীরব যন্ত্রণায়। শূন্যতার সঙ্গে বসবাস। আগের পর্বে আমরা দেখেছিলাম একটি গান কিভাবে তরু ওয়াতানাবেকে ফিরিয়ে নিয়ে গেল বহু বছর আগের সেই জীবনে, যেখানে তার সবচেয়ে কাছের বন্ধু কিজুকির আকস্মিক মৃত্যু সবকিছু বদলে দিয়েছিল। কিন্তু একটি মৃত্যু কখনো শুধু একটি দিনকে বদলায় না, কখনো কখনো সেটি একজন মানুষের ভবিষ্যতও বদলে দেয়। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার পর আমরা বাইরে থেকে আগের মতোই থাকি। আমরা ক্লাসে যাই, কাজ করি, হাসি, মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু ভেতরে কিছু একটা চিরতরে ভেঙে যায়। তরুর জীবনও ঠিক তেমন হয়ে গিয়েছিল। টোকিও বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত ক্যাম্পাসে হাজারো ছাত্রছাত্রীর ভিড়, চারদিকে নতুন রাজনৈতিক আন্দোলন, নতুন স্বপ্ন, নতুন সম্পর্ক, সবাই যেন ভবিষ্যতের দিকে দৌড়াচ্ছে। কিন্তু তরুর মনে হচ্ছিল সে যেন সময়ের বাইরে দাঁড়িয়ে আছে। তার চারপাশের পৃথিবী এগিয়ে যাচ্ছে, কিন্তু সে এখনো দাঁড়িয়ে আছে সেই দিনের সামনে, যেদিন কিজুকি চলে গিয়েছিল। একদিন নাওকো তাকে হাঁটার জন্য ডাকল। তারা আবারও শহরের রাস্তায় হাঁটতে শুরু করল। তাদের এই হাঁটা ছিল অদ্ভুত। দুজন পাশাপাশি, কিন্তু কথার চেয়ে নীরবতাই বেশি। কখনো একটি গাছের দিকে তাকিয়ে থাকা, কখনো নদীর পাশে দাঁড়িয়ে থাকা, কখনো শুধু হাঁটা। এবং সেই নীরবতার মধ্যেই তারা একে অপরের ব্যথাকে চিনতে শিখছিল। কারণ যে মানুষ একই ক্ষতি অনুভব করেছে তার সামনে নিজের ব্যথা লুকাতে হয় না। ধীরে ধীরে তরু বুঝতে পারল নাওকো আগের মতো নেই। তার চোখে সবসময় এক ধরনের ক্লান্তি। মনে হয় সে যেন এমন কিছু বহন করছে যার ওজন ভাষায় প্রকাশ করা যায় না। সে মাঝে মাঝে থেমে যায়, কথা বলতে বলতে হারিয়ে যায়, নিজেদের বাক্যও শেষ করতে পারে না। কেউ বাইরে থেকে দেখলে বলবে সে শুধু একটু চুপচাপ, কিন্তু তরু বুঝতে পারছিল এই নীরবতার ভেতরে গভীর এক যুদ্ধ চলছে। আমরা প্রায়ই ভাবি মানসিক যন্ত্রণা মানেই মানুষ কাঁদবে, সবাই বুঝে ফেলবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক মানুষ পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটি লড়ে হাসি মুখে, এবং কেউ তা বুঝতেই পারে না। নাওকো তেমনই একজন। তার জন্মদিনের রাতে তরু তার সঙ্গে দীর্ঘ সময় কাটায়। সেদিন নাওকো যেন নিজের বুকের ভেতরে আটকে থাকা সমস্ত অনুভূতি খুলে দিতে চেয়েছিল। সে অনেক কথা বলছিল, একটার পর একটা। মনে হচ্ছিল সে যেন কথা থামাতে পারছে না। কিন্তু সেই কথাগুলোর মধ্যেও ছিল গভীর ভাঙন। সে যেন নিজের ভেতরের অন্ধকার থেকে পালানোর চেষ্টা করছিল। তরু তখন প্রথমবার উপলব্ধি করল কাউকে ভালোবাসা আর কাউকে বাঁচিয়ে রাখা দুটি ভিন্ন বিষয়। আপনি কাউকে ভালোবাসতে পারেন, তার হাত শক্ত করে ধরতে পারেন, কিন্তু তার ভেতরের ঝড় থামাতে পারবেন এমন কোনো নিশ্চয়তা নেই। কিছুদিন পর নাওকো হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সে টোকিও ছেড়ে চলে গেল পাহাড়ের এক শান্ত পুনর্বাসন কেন্দ্রে, একটি জায়গা যেখানে মানসিকভাবে ভেঙে পড়া মানুষরা ধীরে ধীরে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করে। তরুর কাছে খবর এলো একটি চিঠির মাধ্যমে। চিঠিতে নাওকো লিখেছিল, সে নিজেকে বুঝতে পারছে না, সে কাউকে আঘাত করতে চায় না, সে সুস্থ হতে চায়। এই কয়েকটি বাক্যের মধ্যেই লুকিয়েছিল তার অসহায়তা। তরু উত্তর লিখল। এরপর শুরু হলো তাদের দীর্ঘ চিঠির সম্পর্ক, একজন শহরে, আরেকজন পাহাড়ের নিস্তব্ধতায়।
দুজনের মাঝখানে শুধু কাগজে লেখা কিছু শব্দ। আজকের পৃথিবীতে আমরা প্রতিদিন শত শত বার্তা পাঠাই, তবুও একে অপরকে বুঝতে পারি না। আর তখন একটি চিঠি লিখতে সময় লাগত, অপেক্ষা করতে হতো, প্রতিটি শব্দ ভেবে লিখতে হতো। হয়তো সেই কারণেই সেই চিঠিগুলো শুধু খবর নয়, অনুভূতিও বহন করত। তরু প্রতিদিনের জীবন চালিয়ে যাচ্ছিল। ক্লাস, লাইব্রেরি, ছোটখাটো কাজ, একাকী রাত, আর নাউকোর চিঠির অপেক্ষা। কিন্তু অপেক্ষা কখনো কখনো মানুষকে বাঁচায় না, বরং আরও গভীর এক এক শূন্যতার দিকে ঠেলে দেয়। কারণ আপনি যখন এমন একজন মানুষকে ভালোবাসেন যিনি নিজেকেই ধরে রাখতে পারছেন না, তখন আপনিও ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করেন। তরুর জীবনেও ঠিক সেটাই হচ্ছিল। সে বুঝতে পারছিল না সে কি নাউকোর জন্য অপেক্ষা করবে, নাকি নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাবে। আর ঠিক এই সময়েই তার জীবনে প্রবেশ করতে চলেছে এমন একজন মানুষ যিনি নাউকোর সম্পূর্ণ বিপরীত, যিনি অন্ধকার নয়, জীবনের রং নিয়ে আসবেন। তার নাম মিডোরি। কিন্তু মিডোরির আগমন শুধু নতুন সম্পর্কের সূচনা নয়, এটি তরুর জীবনের সবচেয়ে কঠিন মানসিক দ্বন্দ্বেরও শুরু। পরবর্তী পর্বে আমরা দেখব মিডোরি কিভাবে তরুর জীবন বদলে দিতে শুরু করল, কেন নাওকো ও মিডোরি যেন জীবনের দুই বিপরীত দিকের প্রতীক, আর মানুষ কি একই সঙ্গে অতীতকে আঁকড়ে ধরে ভবিষ্যতের দিকে এগোতে পারে। দুই ভালোবাসার মাঝে দাঁড়িয়ে থাকা একজন মানুষ। আমরা আগের পর্বে দেখেছিলাম নাওকো নিজেকে সুস্থ করে তোলার আশায় পাহাড়ের একটি পুনর্বাসন কেন্দ্রে চলে যায়। তরুর জীবন আবারও নিঃসঙ্গ হয়ে পড়ে। সে চিঠি লেখে, উত্তরের অপেক্ষা করে, আর দিনগুলো কেটে যায় এক অদ্ভুত শূন্যতার মধ্যে। কিন্তু জীবন একটি বিষয় খুব ভালো জানে, আপনি যতই অতীতকে আঁকড়ে ধরে রাখতে চান, সে ঠিকই আপনার সামনে নতুন কোনো দরজা খুলে দেয়। প্রশ্ন হল, আপনি কি সেই দরজায় প্রবেশ করবেন, নাকি সারা জীবন বন্ধ হয়ে যাওয়া একটি দরজার সামনেই দাঁড়িয়ে থাকবেন। বিশ্ববিদ্যালয়ের একদিন, সাধারণ একটি ক্লাস। সেখানেই তরুর সঙ্গে পরিচয় হয় এমন একজন মেয়ের যার উপস্থিতি পুরো পরিবেশটাই বদলে দেয়। তার নাম মিডোরি। নাওকোর মতো শান্ত নয়, বরং প্রাণবন্ত। সে জোরে হাসে, যা মনে আসে তাই বলে, জীবনকে সে লুকিয়ে নয়, খুলে বাঁচতে চায়। তরু প্রথমে অবাক হয়ে যায়, এমন মানুষও হয় যে নিজের দুর্বলতাকে লুকায় না, যে কষ্ট পেলেও হাসতে জানে, যে মৃত্যু নিয়ে নয়, জীবন নিয়ে কথা বলে। মিডোরি ছিল ঠিক সেই মানুষ। সে তরুকে প্রশ্ন করত, হাসাত, ঠাট্টা করত, কখনো এমন কথা বলতো যা শুনে তরু অস্বস্তিতে পড়ে যেত। কারণ মিডোরি তাকে এমন এক জীবনের সামনে দাঁড় করাচ্ছিল যে জীবনকে তরু অনেক আগেই ভুলে গিয়েছিল। একদিন মিডোরি তরুকে তার বাবার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কোনো রোম্যান্টিক মুহূর্ত নেই, নেই বড় কোনো নাটকীয় ঘটনা। আছে শুধু বাস্তব জীবন, অসুস্থতা, দায়িত্ব, ভয়, আর মানুষের পাশে নীরবে দাঁড়িয়ে থাকার শিক্ষা। তরু বুঝতে শুরু করল, ভালোবাসা সবসময় বড় বড় কথা নয়। কখনো কখনো কারো জন্য এক কাপ চা এনে দেওয়াও ভালোবাসা, চুপচাপ পাশে বসে থাকাও ভালোবাসা, কোনো প্রতিশ্রুতি না দিয়েও কাউকে একা না ছেড়ে যাওয়াও ভালোবাসা। এদিকে পাহাড়ের পুনর্বাসন কেন্দ্র থেকে নাওকোর চিঠি আসতেই থাকে। চিঠিগুলো পড়লে মনে হয় সে যেন সুস্থ হওয়ার চেষ্টা করছে, কিন্তু একই সঙ্গে সে নিজের ভেতরের অন্ধকারের সঙ্গেও প্রতিদিন লড়ছে। তরু যখন নাওকোর কথা ভাবে, তার মনে হয় সে তাকে ছেড়ে যেতে পারে না। কারণ নাওকো শুধু একজন মানুষ নয়, সে কিজুকির স্মৃতি, একটি অসমাপ্ত অতীত, একটি প্রতিশ্রুতি। কিন্তু যখন সে মিডোরির সঙ্গে সময় কাটায়, তখন তার মনে হয় সে আবার বেঁচে উঠছে, সে আবার হাসছে, আবার ভবিষ্যতের কথা ভাবছে। এখানেই উপন্যাসটি আমাদের একটি কঠিন প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা কি সত্যিই একজন মানুষকে ভালোবাসি, নাকি আমরা তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে ভালোবাসি? অনেক সময় আমরা সম্পর্ক ছাড়তে পারি না, কারণ মানুষটিকে নয়, সেই সময়টাকে হারানোর ভয় পাই। তরুর অবস্থাও ঠিক এমন। একদিকে নাওকো, যার সঙ্গে আছে গভীর আবেগ, অন্যদিকে মিডোরি, যার সঙ্গে আছে জীবনের স্পন্দন। একজন অতীতের প্রতীক,
আরেকজন ভবিষ্যতের। একজন তাকে স্মরণ করিয়ে দেয় সে কি হারিয়েছে, অন্যজন তাকে মনে করিয়ে দেয় সে এখনো কি পেতে পারে। কিন্তু জীবন কখনো এত সহজ নয় যে দুটি পথের মধ্যে একটি বেছে নিলেই সব ঠিক হয়ে যাবে। কারণ প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকে অপরাধবোধ। তরু ভাবতে শুরু করে, যদি সে মিডোরির দিকে এগিয়ে যায় তাহলে কি নাওকোর সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে? আর যদি সারা জীবন নাওকোর অপেক্ষা করে, তাহলে কি সে নিজের জীবনকেই হারিয়ে ফেলবে? এই দ্বন্দ্ব শুধু তরুর নয়, হয়তো আমাদের সবার। আমরাও অনেক সময় অতীতের কোনো সম্পর্ক, কোনো ব্যর্থতা, কোনো স্মৃতি বা কোনো আফসোসকে এত শক্ত করে ধরে রাখি যে বর্তমান আমাদের দরজায় কড়া নাড়লেও আমরা শুনতে পাই না। লেখক মুরাকামি যেন এখানে বলতে চান, জীবন কখনো অতীতকে মুছে ফেলতে বলে না, কিন্তু অতীতের ভেতরে বাস করতেও বলে না। স্মৃতি আমাদের পরিচয় তৈরি করে, কিন্তু যদি সেই স্মৃতি আমাদের বর্তমানকে গ্রাস করে ফেলে, তাহলে তা আশ্রয় নয়, কারাগার হয়ে যায়। তরু তখনও জানত না তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটি এখনও বাকি। কারণ কিছুদিনের মধ্যেই এমন একটি সংবাদ তার কাছে পৌঁছাবে যা তাকে সম্পূর্ণ ভেঙে দেবে। আর তখন তাকে সিদ্ধান্ত নিতে হবে, মানুষ কি শুধুই হারিয়ে যাওয়া মানুষদের জন্য বেঁচে থাকবে, নাকি যারা এখনও পাশে আছে তাদের জন্যও বাঁচতে শিখবে। পরবর্তী পর্বে আমরা দেখব নাওকোর জীবনে কী ঘটেছিল, রেইকো কেন এই গল্পের সবচেয়ে নীরব অথচ গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর একজন, আর কেন এই উপন্যাস আমাদের শেখায় যে কখনো কখনো ভালোবাসা থাকা সত্ত্বেও আমরা কাউকে বাঁচাতে পারি না, যখন ভালোবাসাও একজন মানুষকে বাঁচাতে পারে না। আগের পর্বে আমরা দেখেছিলাম তরু ওয়াতানাবে যেন দুই ভিন্ন পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আছে। একদিকে নাওকো, যার সঙ্গে জড়িয়ে আছে তার অতীত, তার অপরাধবোধ আর কিজুকি স্মৃতি। অন্যদিকে মিরোরি, যে তাকে শেখাচ্ছে জীবন এখনো শেষ হয়ে যায়নি, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সত্য হল কিছু সিদ্ধান্ত নেওয়ার আগেই ভাগ্য নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয়। আমরা প্রায়ই বিশ্বাস করতে চাই, যদি কাউকে যথেষ্ট ভালোবাসি তাহলে তাকে সব কষ্ট থেকে রক্ষা করতে পারব। যদি তার পাশে থাকি তাহলে সে আর ভেঙে পড়বে না। যদি তাকে বলি আমি আছি, তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তব জীবন উপন্যাসের মতোই সবসময় এমন নয়। কারণ কিছু যুদ্ধ এমন আছে যেখানে মানুষকে একাই লড়তে হয়। আর সেই যুদ্ধের সবচেয়ে বড় উদাহরণ নাওকো। পাহাড়ের সেই শান্ত পুনর্বাসন কেন্দ্রে নাওকো নিজের ভাঙা মনকে জোড়া লাগানোর চেষ্টা করছিল। প্রকৃতির মাঝে নিয়মিত জীবন, চিকিৎসা, ধীরে ধীরে সুস্থ হওয়ার আশা। বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও তার ভেতরের অন্ধকার তখনও শেষ হয়ে যায়নি। তরু তাকে নিয়মিত চিঠি লিখত, কখনো দেখা করতে যেত। সে বিশ্বাস করত একদিন সব ঠিক হবে, একদিন নাওকো ফিরে আসবে, তারা আবার নতুনভাবে জীবন শুরু করবে। কিন্তু মানুষ যখন ভবিষ্যতের ছবি আঁকে, জীবন তখন নীরবে নিজের গল্প লিখতে থাকে। এই সময় আমরা পরিচিত হই আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রের সঙ্গে, রেইকো। তিনি বয়সে বড়, পুনর্বাসন কেন্দ্রের একজন বাসিন্দা। তিনি গিটার বাজান, গান করেন, গভীর মনোযোগ দিয়ে মানুষের কথা শুনতেন। তিনি এমন একজন মানুষ যিনি নিজেও জীবনের কঠিন আঘাত পেয়েছেন, তাই অন্যের কষ্টকে বিচার করেন না, শুধু বোঝার চেষ্টা করেন। রেইকো তরুকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে সাহায্য করেন। তিনি বলেন, মানুষকে ভালোবাসা মানে তাকে বদলে ফেলা নয়, ভালোবাসা মানে তার পাশে থাকার চেষ্টা। কিন্তু তার জীবনের দায়িত্ব শেষ পর্যন্ত তাকেই নিতে হবে। এই কথাটি শুনতে খুব সাধারণ লাগে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পুরো উপন্যাসের সবচেয়ে কঠিন সত্য। আমরা প্রায়ই নিজেদের দোষ দিই কারো জীবন ভেঙে গেলে। ভাবি, আমি যদি আর একটু সময় দিতাম, আমি যদি অন্যভাবে কথা বলতাম, আমি যদি তাকে একা না ছাড়তাম। কিন্তু সব দুঃখের জন্য আমরা দায়ী নই, সব ক্ষত আমরা সারাতে পারি না, সব মানুষকে আমরা বাঁচাতে পারি না। তারপর একদিন তরুর কাছে এমন একটি সংবাদ পৌঁছায় যা তার পৃথিবীকে আবারও থামিয়ে দেয়। নাওকো আর বেঁচে নেই। এই মুহূর্তটি উপন্যাসের সবচেয়ে নীরব, সবচেয়ে ভারী আর সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তগুলোর একটি।
এখানে লেখক কোনো বড় নাটক করেন না, কোনো দীর্ঘ আবেগঘন বক্তৃতাও দেন না, কারণ কিছু শোক শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। তরুরও ঠিক সেটাই হয়। সে দিশেহারা হয়ে যায়, দীর্ঘ সময় ধরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, নিজের ভেতরে প্রশ্ন করে, আমি কি তাকে বাঁচাতে পারতাম? আমি কি ব্যর্থ? কিন্তু উত্তর আসে না, শুধু নীরবতা। এখানেই লেখক মুরাকামি আমাদের সামনে আরেকটি কঠিন সত্য তুলে ধরেন। ভালোবাসা কখনো কখনো যথেষ্ট নয়। এই কথাটি নিষ্ঠুর শোনায়, কিন্তু বাস্তব। আপনি কাউকে গভীরভাবে ভালোবাসতে পারেন, তবুও তার সব যন্ত্রণা নিজের কাঁধে নিতে পারবেন না। আপনি তার পাশে থাকতে পারেন, কিন্তু তার হয়ে বাঁচতে পারবেন না। এই উপলব্ধি তরুকে ভেতর থেকে বদলে দিতে শুরু করে। নাওকোর মৃত্যুর কিছুদিন পর রেইকো তরুর সঙ্গে দেখা করতে আসে। তারা দীর্ঘ সময় কথা বলে, পুরনো স্মৃতি মনে করে, কাঁদে, হাসে, গান শোনে, এবং ধীরে ধীরে তরু বুঝতে শুরু করে নাওকোকে ভুলে যাওয়া নয়, বরং তাকে হৃদয়ে রেখে সামনে এগিয়ে যাওয়াই সত্যিকারের বিদায়। কারণ ভালোবাসা মানে সব সময় কাউকে ধরে রাখা নয়, কখনো কখনো ভালোবাসা মানে তাকে শান্তিতে বিদায় জানানো। এখন তরুর সামনে একটি মাত্র প্রশ্ন, সে কি সারা জীবন অতীতের ছায়ার সঙ্গে বাঁচবে, নাকি সে সেই মানুষটির দিকে এগিয়ে যাবে যিনি এখনও তার জন্য অপেক্ষা করছেন? মিডোরি। কিন্তু এই সিদ্ধান্ত সহজ নয়, কারণ নতুন জীবন শুরু করতে হলে আগের জীবনের শোককে অস্বীকার নয়, স্বীকার করতে হয়। আর ঠিক সেই জায়গাতে এসে দাঁড়ায় নরওয়েজিয়ান উডের সবচেয়ে গভীর দর্শন। পরবর্তী ও শেষ পর্বে আমরা জানব এই উপন্যাস আসলে আমাদের কী শেখাতে চায়, কেন নরওয়েজিয়ান উড শুধু একটি প্রেমের গল্প নয়, বরং স্মৃতি, একাকিত্ব, মানসিক স্বাস্থ্য এবং বেঁচে থাকার সাহস নিয়ে লেখা এক অনন্য সাহিত্যকর্ম। আর কেন বহু বছর পরেও এই গল্প পৃথিবীর লাখো পাঠকের হৃদয়ে একই রকম গভীরভাবে বেঁচে আছে। যে মানুষ চলে যায়, সে কি সত্যি হারিয়ে যায়? একটি গান, কয়েকটি স্মৃতি, কিছু অসমাপ্ত সম্পর্ক, আর একজন মানুষ যে বহু বছর পর বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের ভেতরের পৃথিবীর সঙ্গে। এই ছিল নরওয়েজিয়ান উডের দীর্ঘযাত্রা। কিন্তু প্রশ্ন হল, এই উপন্যাস আসলে আমাদের কি শেখায়? প্রথম শিক্ষা, স্মৃতি আশ্রয় হতে পারে, কারাগার নয়। আমাদের সবার জীবনেই এমন একজন মানুষ থাকে যাকে আমরা ভুলে যেতে চাই না। হয়তো সে আর আমাদের জীবনে নেই, হয়তো কোনোদিন ফিরে আসবে না, তবুও আমরা তাকে হৃদয়ের এক কোণে রেখে দিই। এতে কোনো সমস্যা নেই। সমস্যা তখনই শুরু হয় যখন সেই স্মৃতির জন্য আমরা বর্তমানকে বাঁচা বন্ধ করে দিই। তরু অনেকদিন সেটাই করেছিল। সে ভাবত অতীতকে ধরে রাখাই ভালোবাসার প্রমাণ। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শিখল, ভালোবাসা মানে অতীতের ভেতরে আটকে থাকা নয়। ভালোবাসা মানে স্মৃতিকে সম্মান জানিয়ে জীবনকে এগিয়ে নেওয়া। দ্বিতীয় শিক্ষা, প্রত্যেক মানুষ নিজের অদৃশ্য যুদ্ধ লড়ছে। নাওকোকে বাইরে থেকে দেখলে মনে হতো সে শুধু একটু চুপচাপ, কিন্তু তার নীরবতার ভেতরে চলছিল এক ভয়ঙ্কর মানসিক যুদ্ধ। আমাদের বাস্তব জীবনেও ঠিক তাই। আমরা প্রতিদিন অসংখ্য মানুষের পাশ দিয়ে হেঁটে যাই। কেউ অফিসে যায়, কেউ বিশ্ববিদ্যালয়ে, কেউ বাসে জানলার পাশে বসে থাকে, কেউ হয়তো হাসছে, কিন্তু আমরা জানি না তার ভেতরে কি ঝড় চলছে। এই উপন্যাস আমাদের বিচার করতে শেখায় না, বরং আরও সহানুভূতিশীল হতে শেখায়। কারণ অনেক সময় একটি সদয় আচরণ, একটি মনোযোগ দিয়ে শোনা কথা একজন মানুষের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। তৃতীয় শিক্ষা, ভালোবাসা সব সমস্যার সমাধান নয়। সিনেমা আমাদের শেখায় ভালোবাসা থাকলেই সব ঠিক হয়ে যায়, কিন্তু জীবন সবসময় সেই গল্প অনুসরণ করে না। তরু নাওকোকে ভালোবাসত, তবুও সে নাওকোর সমস্ত যন্ত্রণা দূর করতে পারেনি। এটি তার ব্যর্থতা ছিল না, এটি ছিল জীবনের কঠিন বাস্তবতা। কখনো কখনো আমরা সর্বোচ্চ চেষ্টা করেও কাউকে বাঁচাতে পারি না,
এবং সেই সত্য মেনে নেওয়াও এক ধরনের সাহস। চতুর্থ শিক্ষা, বেঁচে থাকা মানে শুধু শ্বাস নেওয়া নয়। মিডোরি এই গল্পে শুধু একটি চরিত্র নয়, সে জীবনের প্রতীক, সে বর্তমানের প্রতীক। সে মনে করিয়ে দেয়, যত বড় অন্ধকারই আসুক, জীবন বারবার নতুন আলো নিয়ে ফিরে আসে। প্রশ্ন হল, আমরা কি সেই আলোর দিকে তাকাতে প্রস্তুত? নরওয়েজিয়ান উডের নামের ভেতর লুকিয়ে থাকা প্রতীক। উপন্যাসের শিরোনাম এসেছে একটি গানের নাম থেকে, কিন্তু মুরাকামি সেই গানটিকে শুধু একটি গান হিসেবে ব্যবহার করেননি। এটি হয়ে উঠেছে স্মৃতির দরজা। যখনই সেই সুর বাজে, তরুর কাছে ফিরে আসে হারিয়ে যাওয়া যৌবন, ফিরে আসে নাওকো, ফিরে আসে কিজুকি, ফিরে আসে এমন এক সময় যার কখনো ফিরে আসবে না। হয়তো আমাদের জীবনেও এমন একটি নরওয়েজিয়ান উড আছে, কোনো গান, কোনো রাস্তা, কোনো গন্ধ, কিংবা কোনো পুরনো ছবি, যা এক মুহূর্তেই আমাদের বহু বছর পেছনে নিয়ে যায়। লেখক মুরাকামি আসলে কি বলতে চেয়েছেন? অনেকেই মনে করেন এটি একটি প্রেমের উপন্যাস, কিন্তু গভীরে গেলে বোঝা যায় এটি আসলে বড় হয়ে ওঠার গল্প। এটি শেখায় জীবনে এমন ক্ষতি আসবে যা কখনো পুরোপুরি মুছে যাবে না। এমন মানুষ চলে যাবে যাদের শূন্যতা সারা জীবন থেকে যাবে। কিন্তু তবুও জীবন থেমে থাকে না, কারণ বেঁচে থাকা মানে সব ব্যথা ভুলে যাওয়া নয়, ব্যথাকে সঙ্গে নিয়েই সামনে হাঁটা। শেষ কথা, হয়তো এই কারণেই নরওয়েজিয়ান উড পৃথিবীর লাখো পাঠকের হৃদয়ে এত গভীরভাবে জায়গা করে নিয়েছে। কারণ এটি আমাদের নিখুঁত মানুষ দেখায় না, এটি দেখায় ভুল করা মানুষ, ভেঙে পড়া মানুষ, একা মানুষ, আর এমন মানুষ যারা সবকিছু হারিয়েও আবার ধীরে ধীরে বাঁচতে শেখে। হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় সাহস। আপনি যদি আজকের গল্প থেকে একটিমাত্র শিক্ষা নিয়ে যেতে চান, তাহলে সেটি হতে পারে, অতীতকে সম্মান করুন, কিন্তু সেখানে বাস করবেন না, কারণ জীবন সবসময় সামনে অপেক্ষা করে। আজকের গল্প এখানেই শেষ। আপনি যদি এই গল্পে নিজের জীবনের কোনো প্রতিচ্ছবি খুঁজে পেয়ে থাকেন, তাহলে একটি মন্তব্যে জানাতে পারেন। আপনার জীবনের নরওয়েজিয়ান উড কি? এমন কোনো গান, স্মৃতি বা মানুষ আছে যার কথা আজও হঠাৎ মনে পড়ে যায়? আর যদি এমন আরও বইয়ের গল্প, দর্শন আর জীবনের আয়নায় নিজেকে নতুন করে দেখতে চান, তাহলে গল্পের আয়নার সঙ্গে থাকুন। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, গল্পের আয়নায় খুঁজে দেখি আমাদের নিজের জীবনকে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।